নমস্কার বন্ধুরা। ভারতবর্ষে যখন ইভিএম মেশিন নিয়ে বিতর্ক তুঙ্গে, যখন আরও একবার বিরোধীরা ইভিএম মেশিনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করছেন, যখন বিরোধী দলগুলো বারবার ইলেকশন কমিশনের ওপর চাপ প্রয়োগ করছেন ইভিএম মেশিনের পরিবর্তে আবার ব্যালট পেপারে ভোট গ্রহণের জন্য, যখন তারা বারবার ইভিএম মেশিনের ওপর অভিযোগ করছেন যে ইভিএম মেশিনকে ম্যানিপুলেট করে ভোটের ফলাফল পরিবর্তন করে দেয়া যায়, অর্থাৎ ইভিএম মেশিনকে হ্যাক করে দেওয়া যায়, ইভিএম মেশিনকে প্রভাবিত করা যায়, দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় ইত্যাদি নানান কথা ভারতবর্ষে বছরের পর বছর ধরে বলা হচ্ছে। এবং অনেক লোক এমন আছেন আমাদের দেশে যারা তীব্রভাবে বিশ্বাস করেন যে ইভিএম মেশিনে ভোট হলে সেটাকে ম্যানিপুলেট করা যায়, সেখানে প্রভাবিত করা যায়। তখন বাংলাদেশ, আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশে আগামী পার্লামেন্ট ইলেকশনে, বাংলাদেশের সংসদ নির্বাচন আগামী এই বছরের শেষে অথবা আগামী বছরের একেবারে শুরুতে হবে। সেই সংসদ নির্বাচনে বাংলাদেশে ইভিএম মেশিন ব্যবহার করবে না, অর্থাৎ বাংলাদেশে ইভিএম মেশিনের পরিবর্তে আবার ব্যালট পেপারে ভোট হবে। বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত নিয়েছে এবং এই সিদ্ধান্তের কথা বাংলাদেশ ইলেকশন কমিশনের তরফ থেকে প্রচারও করে দেওয়া হয়েছে। এবং এই তথ্যটিকে নিয়ে ভারতবর্ষে অনেকের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেকে বলতে শুরু করেছেন যে দেখো, ইভিএম মেশিন যে ম্যানিপুলেট করা যায় এবং ইভিএম মেশিনে ভোট করলে পরে সেটা সেই ভোট যে অরিজিনাল ভোট হয় না, সেটাকে যে উল্টোপাল্টা করে দেওয়া যায়, সেটা বাংলাদেশে মানে সেটা যে সত্য তার আরেকবার প্রমাণিত হলো, কারণ বাংলাদেশ ইভিএমকে ব্যান করে দিয়েছে। কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে স্পষ্টভাবে বলছি, বাংলাদেশ ইলেকশন কমিশন কেন ব্যান করেছে। ব্যান করেছে এই কারণে, বাংলাদেশে যে সমস্ত ইভিএম মেশিনগুলো নষ্ট হয়ে গেছে বা সেগুলোকে রিপেয়ারিং করা দরকার, ঠিকঠাক করা দরকার, বা নতুন মেশিন আনা দরকার, তার জন্য বাংলাদেশের ইলেকশন কমিশনের ৮,৭০০ কোটি টাকা দরকার। এটা কোনো চারটিখানি ব্যাপার না, একটা বিশাল অঙ্ক বাংলাদেশের মতন একটা ছোট রাষ্ট্রের জন্য। সেই ৮,৭০০ কোটি টাকা চেয়ে তারা একটা প্রস্তাব পাঠিয়েছিল বাংলাদেশ সরকারের কাছে, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সরকারের কাছে তারা একটা প্রস্তাব পাঠিয়েছিল। সেই প্রস্তাব অনুসারে ৮,৭০০ কোটি টাকা বাংলাদেশ সরকার তার ইলেকশন কমিশনকে দিলে তারা সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারত। কারণ বাংলাদেশে ৩০০ পার্লামেন্ট কেন্দ্র রয়েছে। আমাদের দেশে যেখানে ৫৪৩টা লোকসভা কেন্দ্র রয়েছে, সেখানে বাংলাদেশের সংসদের কেন্দ্র রয়েছে ৩০০। যদিও সাংসদ রয়েছেন ৩৫০, যার মধ্যে ৫০ জন আলাদা মহিলা সংরক্ষিত কেন্দ্র রয়েছে, মানে যেগুলোতে ডিরেক্ট ভোট হয় না। তো সেই যে ৩০০ কেন্দ্রে যেখানে ডিরেক্টলি ভোট হয় ৩০০ জন এমপি নির্বাচনের জন্য, সেইগুলোর জন্য এই ৮,৭০০ কোটি টাকা খরচ করার ব্যাপার ছিল, যেটাতে বাংলাদেশ সরকার রাজি হয়নি। কারণ তার অর্থনীতিতে বিরাট চাপ পড়ে যাবে বলে বাংলাদেশ সরকার সেই টাকা দিতে পারবে না বলে জানিয়ে দেওয়ার পরে বাংলাদেশ ইলেকশন কমিশন সিদ্ধান্ত নেয় যে তারা ইভিএম মেশিনে এই সামনের নির্বাচন করবে না, তার পরিবর্তে তারা ব্যালট পেপারে নির্বাচন করবেন। এখন কথা হলো, ইভিএম মেশিন ম্যানিপুলেশনের অভিযোগ যেমন আমাদের দেশে বছরের পর বছর ধরে উঠে আসছে, ঠিক তেমনি এই অভিযোগ বাংলাদেশেও উঠে আসছিল।
বা অন্যান্য বিরোধী দলগুলোর তরফ থেকে বলা হয়েছিল যে সেখানেও ইভিএম মেশিনকে ম্যানিপুলেট করা যায়, কারণ সেখানে আপনারা জানেন যে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতা রয়েছে। রাজনৈতিক বৈরিতা, অন্যরকম বলছি না আমি। তারা কট্টরভাবে একে অপরের বিরোধী। এবং বিএনপির নেতৃত্বে আমরা জানি যে খালেদা জিয়া বিএনপির নেত্রী, যিনি আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, আর শেখ হাসিনা হলেন আওয়ামী লীগের সর্বময় নেত্রী। তিনি বর্তমানে প্রধানমন্ত্রী আছেন এবং দীর্ঘদিন ধরেই তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব চালিয়ে আসছেন এবং জনপ্রিয় নেত্রী, ব্যাপারেও কোনো সন্দেহ নেই। সেই হাসিনার সরকারের সময়েই এই অভিযোগ, কারণ 2018 সালে তারা প্রথম আংশিকভাবে ইভিএম মেশিন ব্যবহার করেছিল। যদিও বাংলাদেশের যে স্থানীয় নির্বাচনগুলো হয় সেগুলোতে ইভিএমের কথা শোনা যায়নি, সেখানে তারা সম্ভবত ব্যালট পেপারেই নির্বাচন করে আসছেন। এখন যখন ধারণা করা হয়েছিল যে এবার হয়তো 300টি কেন্দ্রেই তারা ইভিএম মেশিন ব্যবহার করবেন, কিন্তু দেখা গেল যে তার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না হওয়াতে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা ইভিএম মেশিনের পরিবর্তে ব্যালট পেপার ব্যবহার করবেন। যদিও বাংলাদেশ ইলেকশন কমিশন বা বাংলাদেশের সরকার কিন্তু কখনোই এটা স্বীকার করেননি যে তাদের দেশে ইভিএম ম্যানিপুলেট করা হয় বা ইভিএম মেশিন হ্যাক করা যায়, এই ধরনের কোনো কিন্তু মানে বক্তব্য তারা দেননি এবং তারা এই কথা কিন্তু স্বীকারও করেননি। এটা মাথায় রাখতে হবে। সুতরাং বাংলাদেশে ইভিএম ব্যান হয়ে গেছে মনে করে বা বাংলাদেশে ইভিএম মানে ম্যানিপুলেট করা যায় বলে মনে করলে এটা ভুল করা হবে। আমাদের দেশে ম্যানিপুলেশনের অভিযোগ রয়েছে, ব্যাপকভাবে রয়েছে, এবং বিরোধী দলগুলো 23টি বিরোধী দল একত্রিত হয়ে তারা এরকম আলোচনাও করেছে যে প্রয়োজনে তারা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করে আবার এই বিষয়টিকে সামনে আনবেন এবং সে নিয়ে তারা সুপ্রিম কোর্টের দৃষ্টি আকৃষ্ট করবেন, কারণ তাদের এখনও দৃঢ় বিশ্বাস যে ইভিএম মেশিন হ্যাক করা যায়, ইভিএম মেশিনে হিসাব গোলমাল করা যায়। তো যদিও এক্ষেত্রে আমার মতামত আমি মানে বলি যে ভারতবর্ষে অনেকগুলো নির্বাচন হয়েছে। 2014 সালে যেমন নরেন্দ্র মোদী ব্যাপকভাবে মানে তার নেতৃত্বাধীন এনডিএ সরকার আসে, এনডিএ বিজেপি একাই সংখ্যাগরিষ্ঠতা পায়, তো এবং এরপরের নির্বাচনে যদিও তারা আরও বেশি আসন পায়। কিন্তু যদি ম্যানিপুলেশন করা সম্ভব হতো তাহলে ওই সময় তো কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার ছিল, তাহলে তারাও তো এটা করতে পারতো, সেটা তারা করতে পারেনি কেন? তারপরে হলো মানে এই গত 8-9-10 বছরে যদি আমরা দেখি তাহলে অনেকগুলি রাজ্যে শাসন ক্ষমতায় যে দল ছিল সেই দল হেরে গেছে এবং অন্য দল ক্ষমতায় এসেছে। উদাহরণ হিসেবে আমি বলতে পারি যে একসাথে 3টি বিধানসভা নির্বাচন হয়েছিল, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, 3টিতেই বিজেপি ছিল এবং 3টিতেই বিজেপি হেরে যায় কংগ্রেসের কাছে। কংগ্রেস রাজস্থানেও জেতে, ছত্তিশগড়েও জেতে এবং মধ্যপ্রদেশে জেতে। যদিও পরবর্তী সময়ে কংগ্রেসের কয়েকজন এমএলএ কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে যায় এবং তার ফলে সেখানে সরকার পরিবর্তন হয়। এর পরেও আমরা দেখেছি পাঞ্জাবে সরকার পরিবর্তন হয়েছে, সেখানে কংগ্রেস ছিল, কংগ্রেসের জায়গাতে আম আদমি পার্টি এসেছে। ঝাড়খণ্ডে বিজেপি ছিল, সেখানে বিজেপির জায়গায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ক্ষমতা এসেছে। আমরা সাম্প্রতিককালে দেখলাম যে কর্ণাটকে বিজেপির জায়গায় কংগ্রেস ক্ষমতা এসেছে। আমরা এর আগে এই গত 8-9 বছরের মধ্যে আমরা দেখলাম আসামে কংগ্রেস ছিল, কংগ্রেসের জায়গায় বিজেপি এসেছে। তো এরকম অনেক জায়গাতে, ত্রিপুরা রাজ্যে সিপিএম ছিল, সিপিএমের জায়গাতে বিজেপি এসেছে ক্ষমতায়। এইরকমভাবে অনেকগুলি রাজ্যে এই সময় ক্ষমতার পরিবর্তন হয়েছে। একটি দল ক্ষমতায় ছিল, সেই দলের জায়গায় আরেকটি দল ক্ষমতায় এসেছে। এখন যদি ম্যানিপুলেট করা সম্ভব হতো তো যেখানে যে দল ক্ষমতায় ছিল সেই দলের কাছে প্রশাসনের ওপরে তার একটা প্রভাব থাকার কথা, তার ক্যাডার বেসও থাকার কথা এবং তার প্রশাসনের মধ্যেও তার একটা মানে প্রভাব থাকার কথা। সেই সব কিছু মিলিয়ে সে তো কোনোভাবেই চাইতো না যে তার হাত থেকে ক্ষমতা অন্য কারোর কাছে চলে যাক। সেও তো ইভিএম মেশিনকে ম্যানিপুলেট করে ক্ষমতায় থেকে যেতে পারত। ফলে একটা সন্দেহ এক্ষেত্রে রয়ে গেছে। ফলে
একদম নিশ্চিত হয়ে বলা যাবে না যে ইভিএম মেশিনকে ম্যানিপুলেট করা যায়, ইভিএম মেশিনকে হ্যাক করা যায়, কারণ এইটা যদি হতো তাহলে কোথাওই হয়তো সরকার পরিবর্তন হতো না। আমার মনে হয় এই ব্যাপারে আপনাদের মতামত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক নমস্কার। জয় হিন্দ।